হ্যালো, হ্যালো। হুম। খাওয়া দাওয়া কি শেষ? হ্যাঁ। ভালোই তো খাওয়া দাওয়া করতেছেন আনন্দ করে। হ্যাঁ, হ্যাঁ, তাই তো। কি খাওয়া দাওয়া করছি? 2-3টা ভাতই তো খাইছি, তার তো বেশি কিছু তো আর খাই না। আর নিজেরা তো হোটেলে যা যা খাইতেছেন। এইসব কথা বাদ দাও, যাই হোক খাচ্ছ তো। হুম। তুমি এখন কি করতেছো? কিন্তু বসে গেছি। ও ফোন দিছিল না? হ্যাঁ। বলছি ফোন দিছিল না? এরা ও আমার তো ফোন দিছিল না, পরে সকালে আর আব্বুটাতে মিস কল দিছিলাম, পরে ব্যাক করলো। পরে একটু কথা কয়ে পরে সাইডে দিল। কইছে কি ওর বুঝলাম না আমি। ও কি জানি, আমারে তো কয় না কিছু। আমি বললাম শরীর খারাপ নাকি, বাড়ি থেকে বলা দিছে, কি হয়েছে কথা কও নাকি, মানে একদম ঠান্ডা ঠান্ডা ভাবে মনে হয় যেন অসুস্থ এরকম করে কথা বললো, কি হয়েছে তো না। কি জানি, ওই জানে কি হয়েছে না হয়েছে কিছু। হ্যাঁ। ওই ভালো জানে কি হয়েছে না হয়েছে ওর কি। আর কেন আপনার করে কিছু? কই না, এখন আমারও আর কিছু বলে না। আপনি কই বাড়িতে যান নাই আজকেও? আরে না, না। যাবেন কবে? দেখি কালকে যাইতে পারি। কালকে? হ্যাঁ, কালকে। উম, তাহলে তো তুমিও যাইবা বাড়িতে। না, ওই যদি নিয়ে যায় তাহলে যাবো, তাছাড়া এই তার মানে সেও না, আচ্ছা ওর কি হয়েছে? আর কি হবে আমি বুঝি না। কিছু একটা ওই যে জীবনে করবো না, লুকায় রাখে, সমস্যা কি ওর আমি তো এটাই বুঝি না। একটা কিছু হইলে তো কওয়া লাগবো, না কইলে কি ওই সমস্যার সমাধান হইব? যদি লুকায় রাখে এই সমস্যার কোনো সমাধান হইব? এই তুমি কি করছি খোকা? বোঝো না এতদিন ফাঁকে থাকলে কি হয়? হ্যাঁ? আরে পাগলি, এতদিন ধরে দূরে রয়েছো বোঝো না? কে দূরে রয়েছে? তুমি দূরে রয়েছো এতদিন ধরে, বোঝো না? আমি দূরে রয়েছি তাতে কি অতি তো দূরে আমাকে পাঠাইছি, তাই তো আইছি। আমার অনেক ভাল লাগে কেমনি বোঝোই তো, বিয়া করলে বউরে ছাড়া কি ভাল লাগে? হ্যাঁ। ওর যদি এটা বুঝতো তাহলে আর কখনো দূরে পাঠাইতো না। হুম। ও আমারে কয় যে আমারে এই দূরে থাকতে আর ভাল লাগতেছে না। বিয়া করার পর কি দূরে থাকুন যায়? হ্যাঁ। ও কয় এতদিন ধরে গেছে আমারে ভাল লাগে না। হুম। আরে কথা, ওরে তো দেখি ভালোই আছে, আব্বুর সাথে কাজ করতেছে, তো আমি কইলাম আব্বুর সাথে কাজ করতেছে তাহলে করো, করতে থাকো, দেখো যদি বাড়ি থেকে তো আমি নিজে ইচ্ছে যাবো না, কারণ একটা প্রবলেম হচ্ছে আমি নিজের ইচ্ছা আর কখনো সামনে দিয়ে দাঁড়াবো না। তাদের যদি মনে চায় যে না, আমার ছেলে বউ লাগবো, তাহলে এসে নিয়ে যাইবো, কিংবা ওরে পাঠাই দিব। হম। তখন দেখবে, তাছাড়া আমি যাবো না, তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবো না। পরে কাছে থেকে ভাববো মরে যদি পাঠাই তখন কি তুমি আসবা? ভাববো মরে বাচ্চা, আব্বু আমি যদি সাধারণ আমার একটু কইতো যে তুমি, আমি নিজেকে পাঠাই দিতেছি তুই ওর সাথে আয়া পর, খারাপ লাগবে না, তাই তো যাইতাম। আব্বু তো কথাই দেয় না, আমি ফোন দিলে আরো দাম করে ফোন তো এটা দেয়, তাই আমি ফোনও দেয় না, কোনো কথাও কই না, রইছি থাকি। আপনার কাছে গোলাপান বেশি হইব না, আমার বাপ মাঝে খালাই দিব না আমারে। আরে না, তাই কি দেয় নাকি? তাই না? হ্যাঁ। এখন দেখো কি করা যায় কি না যায়। অবশ্য আমারে কইছে ওরে যাই নিয়ে আসবো। হুম। বিয়ে করা বউ রেখে ও যে এতদিন থাকছে, আমরা কি পারবো? হ্যাঁ। আমরা থাকবো কেমনি, বউ ছাড়া কি ভাল লাগে? তুমি এখন ইয়ে করো, ও তো টাক করে বাসায় আসে না, কৃত্রিম কোনো উপায়ে মজা টজা নেও, তাছাড়া আর কি করবা? ঠান্ডা তো থাকা লাগবে তোমার। তাই তো। ওই সত্যি কথা কইবে না, পোলা পাইলাট খায় তার দিকে। রাতে গোলবালি খেয়ে থাকেন। তোমার নিয়ে সবসময় বিছনায় থাকবো, তুমি এবার থাকবা না তো? আপনি যদি আসেন তাহলে নিয়ে যাবো নি পামটাম দিয়ে। আমার মনটা খালি তোমারে চাই। হ্যাঁ, সত্যি বলছি। শুধু অশান্তি আর অশান্তি। কিসের অশান্তি, আগে যাই এলোই বিয়েটা করে এলোই তারপরে বুঝবো না। ওই তো পরে বুঝবেন যে আল্লাহ সিঙ্গেল লাইফে ভালো আছিল, একা ছিলাম, একবারে নিশ্চিন্তায় আছিলাম, আর বিয়ের পরে খালি চিন্তা বউকে কথা করে রাখবো। সবসময় মাথার মধ্যে এই চিন্তাটাই ঘুরবো, যারা পুরুষ মানুষ হ্যাগার মাথায় ঘুরবো, আর যারা ওই আর কি না হ্যাগার মাথায় কোনোদিন এইসব এইসব চিন্তা আসতো না। আরে ও চিন্তা আমার মাথায় আছে। বিয়া করব, বউরে ভালোভাবে রাখবো, আদর করব, ভালোবাসবো, ভালো খাওয়াবো, ব্যাস।
খালি ভালো ভালো রাখবো, আদর করবো, তার চেয়ে আরে বউ মানুষ হওয়া যায়। আরে বউরে যদি আমি আদর যত্ন করে রাখি, ঠিক মতো ভরণ পোষণ দিই, তাহলে বউ যাইবে কোথায়? বউ তো খুশি সুখী। একটা বউর যে খরচ, আর তার বাপ মা যে ছোট থেকে তাই এত কষ্ট করে যে লালন পালন করছে, হ্যাঁ কি হাওয়ায় মানুষ হচ্ছে, হ্যাঁ কি খরচ লাগে নাই? আর আমি তো কামাই করব বউর জন্য, বউর পিছনেই তো খরচ করব। বউকে যদি ভালোভাবে রাখি, ইনকাম করে যদি টাকা পয়সা দিয়ে ভালোভাবে সাজায় গুজায় রাখি, তাহলে তো যাবে কোথায়? ওর জন্যই তো সব। বউর যখন যা লাগবো তা তাই না দোয়াই লিখবো। জানো, ও তো এতদিন বাসায় নাই, তোমার জিনিসপাতিগুলি কি সব ঠিকঠাক আছে নাকি নষ্ট হয়ে গেছে? এরকম থাকবেই তো, আমরা তো আর চাইলে পাই না। হয়েছে, আর ভাব করা লাগবো না। ফিটফাট না তাই পাড়ার দিয়ে এবার করে গড়ে, আর ফিটফাট হলি তাই তো পুরো দুনিয়া এগুলো নেই। কি আর করবো, আপনার তো আর বিয়ে করে নাই যে বিয়ের মজাটা কেমন বুঝবো? করলে না বুঝতাম। ওই তো কইরা হেরা হেসুম পস্তায়েন। ভালোবাসে যদি বিয়ে করি, তাহলে তোমারে তো অবশ্যই দাওয়াত করবো, আইসো। না, আশা করছিলাম আপনার বিয়ের দাওয়াত খাবো, দাদি আপনার বিয়ের দাওয়াত খাওয়ার আশা ছাইড়া দেওয়া লাগবে। কিসের জন্য? যদি প্রেম করে বিয়ে করেন তাহলে তো আর দাওয়াত খাওয়ার আশাই থাকলো না, আর যদি কখন ফ্যামিলি থেকে দিত তাহলে না হয় সেটা আলাদা কথা। আমার দুঃখটা তুমি ছাড়া মনে হয় আর কেউ জানো না, কেউ বুঝলো না। সবাই কি আর বোঝে নাকি? দুনিয়ার সবাই তো আর তোমার মতো না। তাহলে তোমার দেহ সম্পদ আমার জন্য কিছু রাখো। এই থেকে আপনি কে ছুঁয়ে যাইবো? তুমি ওকেই খাওয়াবা না আমার জন্য কিছু রাখবা, সেটা তো একান্তই তোমার ব্যাপার, আমি আর কি বলবো। আপনি কথা কয় না, আল্লাহ। তাই কি সম্ভব করে দিন যে আপনি আসবেন, আপনার আলাদাটাই খা, আমরা আলাদা জায়গায় থাকবো, এটা কোনোদিন হয়? হবে না কেন? এতই যদি ভালোবাসে তাহলে ওকেও খাওয়াবা, আমার জন্য কিছু রাখবা। না না, সমস্যা নাই, রাতে আপনার সাথেই থাকবো। রাতে আমি তোমার কাছে যা চাইবো তুমি কিন্তু আমাকে তাই দেবে। নিয়ে সমস্যা নাই। হাসি তো ভালোই। তাই সব ঠিক আছে, শুধু ওর বাপ, বাপটার লেগে সমস্যা। ও কিন্তু বাড়িতে আসতে দেরি করলে আমি কিন্তু মাঝে মাঝে রাত্রে তোমার কাছে যাই থাকবো। হাসো না। আমি কিন্তু তোমার হাজবেন্ডের মতোই দিতে পারবো, ওর মতোই আমি। হ্যাঁ, পুরাই আর মতো। আমি তোমাকে সত্যি অনেক আদর করব, অনেক খুশি করব। কতটা মাথায় রেখো। হাসো না, হাসো না, এত হাসতেছে কেন? আল্লাহ, আপনি আইসেন, সমস্যা নাই। আচ্ছা, অনেক রাত হলো, অনেক কথা হলো, এখন রাখি। ভালো থেকো। আচ্ছা। হ্যালো রহমান ভাই, আপনি কোথায় আছেন এখন? কেন? আমি তো দোকানে আছি। আমাকে আবার কি দরকার হঠাৎ তোমার? কি হয়েছে তোমার? ভাই, আজকে আমার বাড়িওয়ালার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। আপনার অনুরোধ করে বলছি আপনাকে, আমাকে কিছু টাকা হাওলাত দিন। আমার কিস্তিওয়ালা এসে বসে আছে, তাকে টাকা দিয়ে পরিশোধ করতে হবে। আর কিস্তির টাকা তাকে পরিশোধ না করলে সে তো বাড়ির উপর থেকে যাবেই না। আপনি প্লিজ এটুকু আমাকে একটু উপকার করুন। আর আপনি যেটা আমাকে বলবেন আমি সেটাই করব। দেখেন, আপনি গতদিনে আমাকে একবার উপকার করছিলেন। আমি কিন্তু, আপনি আমার কাছে একটা জিনিস চাইছিলেন, আমি কিন্তু আপনাকে ঠিক সেটা দিয়েছিলাম। আপনি যদি আরেকটা বার দিতেন ভাই, তাহলে কিন্তু আমি, আপনি যেটাই করতেন আমি রাজি ছিলাম। দেখেন না একবার। করি কিচ্ছু নাই। সবসময় মানুষের কাছে টাকা পয়সা হাতে থাকে নাকি? হুম? টাকা পয়সা দেওয়া যাবে না। তুমি অন্য কোথাও চেষ্টা করো। এটা তোমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এই, তোমরা কিস্তির টাকা পরিশোধ করতে পারো না, তাহলে এত বারবার কিস্তি উঠাও কেন? হ্যাঁ? ভাইরে, আমরা কি শখ করে আর কিস্তি উঠাই? খুব অভাবে যখন পড়ে যায়, অসুবিধায় যখন পড়ে যায়, তখনই কিস্তি উঠাই। তাছাড়া তো কিস্তি উঠাইতাম না। দেখুন না, আমার বাড়িওয়ালার আজ কদিন হলো কোনো কাজ কাম কিচ্ছু নেই। ও সকালে বের হয়ে যায়, কোনো কাজ মেলে না, আবার মুখ শুকনা হয়ে বাসায় ফিরে আসে। আমি ওর সঙ্গে রাগারাগি চিল্লাচিল্লি করি, কোনো লাভ হয় না তাতে। কারণ কাজ কাম না থাকলে তো আর মুখের কথাই হবে না। এখন দেখতে দেখতে সপ্তাহ চলে আসে ভাই। এখন কিস্তিওয়ালার টাকা তো আমাকে পরিশোধ করতেই হবে যেভাবেই হোক। এখন আপনি যদি একটু আমাকে সহযোগিতা না করেন ভাই, সবার কাছে তো আর হাত পাতা যায় না।
আর দেখেন আমি আপনার কাছ থেকে যতবারই টাকা নিছি অতবারই কিন্তু আপনাকে এক কথায় আপনার টাকা পরিশোধ করে দিছি আমি। জাস্ট একটু সময়ের অপেক্ষা। আর তার বিনিময়ে আপনিও যে আমার সঙ্গে আপনার স্বার্থটা দেখেননি তা তো না, আপনি আমাকে যা বলছেন করতে আমি তাই তো করছি। এবারও না হয় আমি করতাম, কিন্তু আপনি আরেকবার দেখেন না ভাই, প্লিজ আরেকটা বার আমাকে দেন, আর আমি আপনাকে বলবো না। এইবারই শেষ। এই, তোমার কত টাকা লাগবে আজকে? ভাই মাত্র 2,000 টাকা হলেই আমার হয়ে যাবে। টাকাটা একটু দেন না, বিকাশে মেনে দেন, তাহলেই হবে। আপনার দোকানে যাওয়ার মতো আমার লোক নাই এখন। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তা একটু পরেই তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, তুমি টাকাটা আমাকে ফেরত দিচ্ছ কবে? 3-4 দিন তো দেরি হবেই, তারপরে আমি আপনাকে দিয়ে দেব। আমি একদম আমার কথা মিস করব না। আচ্ছা, টাকার গল্পটা না হয় ছাড়ো, ওটা বাদ দাও। কিন্তু তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করছো কবে? আমি আসলে তোমাকে যে কারণে টাকাটা হাওলাত দিই, এমনি তো আর দিই না। আমারও তো একটা স্বার্থ আছে, তুমি তো বোঝোই ব্যাপারটা। আর গত দিনে তুমি কিন্তু আমার সঙ্গে আচরণটা ভালো করছিলে না। মানে আমি তোমাকে যেভাবে ইয়া করতে বলছিলাম, তুমি সেভাবে আমাকে ইয়া করো নেই। তুমি অযথা মানে আমাকে জাস্ট একটা টাইম পাস করে চলে আসছিলে। কিন্তু এবার তা হবে না। আমার মন মতো আমি যেভাবে তোমাকে চাইবো তুমি সেভাবে তোমাকে আচ্ছা গিফট। আচ্ছা, সে না হয় হবে। আচ্ছা আগে বলুন তো, ভাবি কোথায়? ভাবি কি বাসায় আছে নাকি বাপের বাড়ি গেছে? না, ও তো বিগত 2 মাস হলে ওর বাপের বাড়িতে আছে। ওর বাবু হবে। ও, তার মানে প্রেগনেন্ট, ওর বাবু হবে। হ্যাঁ, সে তো ভালো খবর। তো সে তো অনেক লং টাইমের ব্যাপারে। হে হ্যাঁ, এতদিনে কিভাবে থাকবেন আপনি? আপনার কোনো সমস্যা হবে না? উম, এই ধরুন রান্না বান্না করে দেওয়া, তারপরে আরো কত কিছু তো দরকার হয়। সেগুলো আসলে আপনি কিভাবে কি করছেন না? আপনার তো প্রবলেম হওয়ার কথা। আমাকে একটু বলুন তো, আমি কি আপনাকে কোনো বিষয়ে হেল্প করব? আমি তো টাকা পয়সা আর কোনো কিছু দিয়ে আপনাকে কোনো কিছু করতে পারি না। আমি আপনার কাছ থেকে হাত পাতি। হ্যাঁ, আর আপনি যদি কোনো কিছু দরকার হয় আমাকে বললে আমি সেটা হয়তো দেখতাম। আপনি শুধু আমাকে মাঝে মধ্যে এরকম একটু উপকার করলেই হবে, আর কিচ্ছু চাই না আপনার কাছে। তুমি আমার বাসায় আসছো কবে তাই বলো? সবসময় আমার বাসাটা ফ্রি আছে। তবে একটা কাজ, আমি হচ্ছে মানে শুক্রবার ছাড়া বাসাতে সময় দিতে পারি না। আমি দোকানে যেতে হয়। তো শুক্রবারে তোমার দোকান বন্ধ থাকে। তুমি শুক্রবারে না হয় যদি বিকালে একটু ফ্রি হতে পারো, আমার বাসাতে একটু আসো, তোমার দাওয়াত থাকলো। বিকেলে আসবা, ওই রাত 8টা বাজলে তোমাকে ছেড়ে দেবো। এই সময়টুকু তুমি আমার বাসাতে আসবা। আমি তোমাকে যতটুকু পারি আদর আপ্যায়ন করব। কি, আসবা? ও আচ্ছা ঠিক আছে, শুক্রবারে আমি ঠিক 3টার মধ্যে আমি আপনার বাসায় পৌঁছে যাব। এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আর আমার বাড়িওয়ালাও তো হচ্ছে একটু কাজে গেছে বাইরে, মানে কালকে যাবে, যায় নাই, কালকে যাবে। তো গেলে ও তো আপাতত 15 দিন বাড়িতে আসবে না। এর মধ্যে আপনি যদি বলেন রাতে থাকা লাগবে, তাও থাকবো, এতেও কোনো সমস্যা নেই। কারণ আপনার তো আবার হয় না, আপনি যেভাবে ইয়ে করেন, মানে এটা কোনো নর্মাল মানুষের কাজ না আপনাকে ওইটা সহ্য করা, বুঝছেন? মানে তারপরেও এখন আমি তো অভাবে পড়ছি, আমার তো আপনার কথা শোনাই লাগবে কষ্ট হলেও। বোঝেনি তো ব্যাপারটা, তারপরেও। আচ্ছা, এই নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। কেন, আমাকে তোমার কি খুব কষ্ট হয়? মানে আমি তো তোমাকে ভাত মাছ ভালোই খাওয়াই। এর মধ্যে আবার কষ্ট হবে কেন রে ভাই? হুম? আমি কি তোমাকে বুঝতে পারি না? অবশ্যই পারি। তো একটু ইয়া করলেই হয়। আর দেখো, আমি তো লম্বা চওড়ে এত বড় একটা মানুষ। আর আমার তো পায়ের থাবা অনেক বড় হয়, এটা তো বোঝোই তুমি। তো এটা তো একটু মানতেই হবে। সেটা তো আমি বুঝি রে ভাই, অত বড় ইয়া। হুম, আমি যে কি করে সহ্য করি এটা আমিই জানি। আচ্ছা যাই হোক, তারপরেও আমি যাব, আমি মিস করবো না, আমি ভয়ও পাচ্ছি না, কিছুই না। আমারও ভালোই লাগে। এটা আমি আপনাকে এমনি মজা করছি। ঠিক আছে, আমি শুক্রবারে যাব, প্রয়োজনে যদি রাত থাকার লাগে আমি রাত থাকবো। এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আর আপনি যেভাবে আমাকে আপ্যায়ন করবেন, যেভাবে যা করবেন, ও আপনার যা কিছু যত বড়ই থাক না, দেখবো না সে বাহাদুরি কত বড় আপনার বাহাদুরি আছে। পৃথিবীতে কেউ আসলে মানে এত কিছু এর বাহাদুরি করে পার পায়নি। আর আপনি আমাকে ওটার ভয় দেখাবেন না।
আমি আপনাকে যথেষ্ট আপ্যায়ন করব, আপনাকে রেডি বেড়ে খাওয়াবো, রান্না বান্না করে খাওয়ায় রেখে সুন্দর করে ঘুম পেয়ে আসবো। আর মাঝে মধ্যে আপনি যখনই প্রয়োজন হবে ডাকবেন। আর ভাবি আসবে কবে? ভাবি তো আসতে এখনো কমপক্ষে 1 বছর সময় লাগবে, তাই না? তা ঠিক আছে, এই অবধি যতদিন যা কিছু দরকার হয় না, হ্যাঁ, আমি থাকবো আপনার পাশে। এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আপনার যখন যা লাগে রান্না বান্না, তারপরে থাকা খাওয়া শোয়া যা কিছু সব কিছু আমি দেখব। আর আপনি আবার তাই বলে মনের ভুলে আমারে ভাবির মতো এরকম পিঠা বানাই দিয়েন না, তাহলে আবার সমস্যা হবে। ধরা পড়ে যাব। এইটা কখনো করা যাবে না। তো ঠিক আছে ভাই, আপনি বিকাশের টাকাটা এখনই মেরে দেন, অনেক দেরি হয়ে যাচ্ছে। উনি আবার এখনই চলে আসবে, আসলে টাকাটা ওনাকে দিয়ে দিতে হবে, তা নাহলে মানি তো সব যাবে তো। বোঝেন তো, আমার শরম পাই। আমি আসলে কারোর কাছে দিনা থাকতে চাই না, এখন অভাবে পড়ছি ভাই, এই জন্য একটু কষ্ট হয়, ঠিকঠাক মতো টাকাটা মিলাইতে পারি না, কষ্ট হয়, খুব খুব টেনশন করি। আর আপনি যে আমাকে মাঝে মধ্যে একটু উপকার করেন, এর জন্য আমি আপনার প্রতি দারুণ খুশি হই। আর আপনাকে তো আমি ভালো কিছু তো উপহার দিই, কেন আপনি এটা খুশি হন না? হ্যাঁ, খুশি তো আমি হই, কিন্তু গতবার তুমি আমাকে খুশি করতে পারোনি। কিন্তু এবার দেখবো তুমি কত দূর কি করতে পারো আমার জন্য। তা ঠিক আছে, রাখতেছি। তোমার টাকাটা আমি এখনই মেরে দিচ্ছি। ভালো থেকো। আর শোনো, ওই যখনই সময় পাও, তোমার তো হাজবেন্ড বাসায় নেই, সুযোগ পেলে একটু ফোন দিও। তোমার যখন যা লাগে আমি এটা দেখবো না। আচ্ছা, রাখতেছি। ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। বন্ধুরা, এই ছিল কমপ্লিট একটা গল্প। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, তাহলে আমি খুশি। ধন্যবাদ। আসসালামাইকুম বন্ধুরা, আমি রত্না বলছি। আমি কলেজে পড়াশোনা করতাম, তো বাবা মা আমাকে শখ করে বিয়ে শাদী দিয়ে দিল। তো আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, কিন্তু 3 বছর যেতে না যেতেই আমার হাজবেন্ডের সঙ্গে আমার একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হলো। তো আমার হাজবেন্ড আমাকে এ বিষয়ে দোষারোপ করতেছিল যে আসলে আমার এটা কপাল দশা, এটা উপরওয়ালা না চাইলে আসলে হয় না, আমার বাচ্চা কাচ্চা হতো না। তো উনি আমাকে বলতো প্রায় যে হ্যাঁ বাইজে অপেয়া। তো এই সমস্ত কথা শুনে আমার ভালো লাগতো না। তো আমার বাবা মা, মানে তার আমি একটাই মেয়ে, ধনের দুলালে, খুব আদরের মেয়ে বাবা মার কাছে আমি। তো আমার বাবা মা আমাকে বুদ্ধি দিল যে রত্না, তুমি না হয় খোঁজে খেজে থাকে একটা কারোর যদি এতিম সন্তান পাও। অনেক মানুষ আছে না যাদের সন্তান হয় ঘন ঘন, কিন্তু তারা লালন পালন করতে পারে না অভাবের কারণে। তুমি এরকম কারো কাছ থেকে একটা সন্তান দত্ত নাও, নিয়ে নিজের বলে পুষো, তাকে লালন পালন করে সন্তানের অভাবটা পূরণ করো। তো আমি আসলে খোঁজে খেজে থেকে এরকম একটা সন্তান পাইছিলাম। তো তাকে লালন পালন করে অনেক বড় করে তুললাম, স্কুলে ভর্তি করলাম, কলেজে পড়ালাম। যাই হোক, তারপর সে অনেক বড় হলো। তারপরে হঠাৎ আমার হাজবেন্ডটা কোন একটা অসুখ বিসুখ হয়ে তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে গেলাম, কত চেষ্টা করলাম, কিন্তু তাকে আর বাঁচাতে পারলাম না, সেও দুনিয়া ছেড়ে চলে গেল। তো তখন আমি আমার ওই পুষ্ণ ছেলেটাকে নিয়ে থাকলাম। কিন্তু আমার ওই ছেলেটা যখন কলেজে লেখাপড়া করে বোঝার মতো হলো, সাবালক হলো, তখন তার সঙ্গে আর আমি পেরে উঠি না। মানে সে আমার কথার অবাধ্য হয়ে চলে, আজে বাজে ছেলেপেলেদের সঙ্গে বাইরে আড্ডা ঠাট্টা মারা শুরু করলো। মানে ওকে কোনো রকম ভাবে আমি একটা ভালো ছেলে হিসাবে যে গড়তে চাই, সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সে কোত্থেকে কি করে আসে, অনেক রাত্রে বাসায় ফিরে, আবার যদিও বাসায় ফিরে ঘরে বসে অনেক রাত ভরে ফোন টেপে কম্পিউটারে বসে থাকে। মানে নানান রকম ভাবে সে, তার কোনো টাইম টেবিল নেই, চলার কোনো ঠিক নেই, এরকম ভাবে সে চলতে লাগলো। মানে এলো গুছালে জীবনটা তার যেন। তো আমি তাকে যখনই একটু শাসন বারণ করতে যেতাম, তো সে আমাকে আরো উল্টো করে কথা শোনাতো যে তুমি যদি আমার আপন মা হতে তাহলে এভাবে বলতে না, আমার সৎ মা দেখিতে এত কিছু আমাকে বলো, এত শাসন করো, যেটা আসলে আমার উপরে বেশি হয়ে যায়। তখন আমি বলতাম যে দেখো বাবা,
আমি তোমার আপন মা হলেও, আপন মা যদি নাও হই, তোমাকে আমি পেটে ধরে নিই ঠিক আছে, কিন্তু তোমাকে তো আমি আমার আপন ছেলের মতো করেই লালন পালন করে এত বড় করে সুশিক্ষিত বানাচ্ছি। আর তুমি যদি আমাকে ভুল বুঝো, তাহলে বলো এই বয়সে আমিই বা যাবো কোথায়? কারণ তোমার আব্বু দুনিয়া ছেড়ে চলে গেল, যেটা আসলে তার যাওয়ার সময় না, অকাল অকালে সে চলে গেল। এখন আমার একমাত্র সম্বল তুমি, কারণ আমার পেটে তো আর কোনোদিন সন্তানাদি হয় নাই যে সেটার ভরসা করব। আর সেই আশাতেই তোমাকে আমি লালন পালন করে সুশিক্ষিত বানাচ্ছি। আর এইটা প্রতিদান দিচ্ছ তুমি বাবা। তখন আমার ছেলে আমাকে বলে যে ঠিক আছে নাও, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু দেখো মা, আমি এখন বড় হয়ে গেছি, তুমি আমাকে এখন ছোট ভাইবো না। আর আমি যখন যেভাবে তোমাকে যা বলবো তুমি কিন্তু আমার কথা মতো চলবে। মানে আমার ওই পুষ্ণ ছেলেটাই যেন আমাকে শাসন পালন করতে শুরু করলো। তখন যাই হোক, ওর কাছে আমি নত হলাম হয়ে দিনকাল কোনো রকম ভাবে চলতে থাকলো। আর আমার হাজব্যান্ডের প্রাইভেট কোম্পানি থেকে এককালীন একটা টাকা দিয়েছিল, সেটা ব্যাংকে রেখে যাই হোক সে একভাবে আমি আর আমার ওই ছেলেটা চলতে থাকলাম। এদিকে আমার বাবা মার সংসারের অবস্থা খুবই ভালো। তারা আমাদের সংসারের টাকা পয়সা যখন যেটা লাগতো দিয়ে সম্পূর্ণরূপে সাহায্য করতো, এতে আমার চলে যেত। আমি বড় আদরের মেয়ে ছিলাম আমার বাবা মার সংসারে। কিন্তু আসলে কপালে যদি সুখ না থাকে, কেউ জোর করে তো আর সুখ দিতে পারে না। তারপরে কি হলো বন্ধুরা শুনুন। আমার এই ছেলে হঠাৎ করে একদিন রাত্রে আমাকে বলতেছে যে আম্মু, আমার পেটে ব্যথা করতেছে, তুমি একটু আমার রুমে আসো তো। তো যাই হোক, আমি আসলে ওর রুমে ঢুকলাম, ঢুকে বলতেছি কি হয়েছে বাবা তোমার? তো বলছে আমার এতে পেটের এই সাইড দিয়ে একটু ব্যথা করে, যে ডাক্তারের কাছে এত রাত্রে তো ডাক্তার ডিসপেন্সারি খোলা নেই, তাহলে আমি যাবোটা কোথায়, কি করব? তখন আমি বললাম যে ঠিক আছে, আমার ঘরে যেটা আছে দেখি এটা এই সমস্ত ওষুধ পানি খেয়ে যদি ভালো হয়, তাহলে তো উপর আল্লাহ ভালো করলে তো ভালোই হবে। যাক, আমি মা হিসাবে মায়ের মতো সদা আচরণ করে তার কাছে গেছি। কিন্তু সে আমাকে হাতটা চেপে ধরে বলতেছে যে শোনো, তোমাকে আমি এতদিন আসলে মায়ের মতো করে জানছি, মায়ের মতোই ভাবছি, কিন্তু তুমি আমার আসল মা নও। আমার মা যে কে এটা আমি জেনে গেছি। তাই তোমাকে আজকের পর থেকে আমি মা বলে, তোমার একটা লালন পালন হয়েছে ঠিকই, কিন্তু তোমাকে আমার গর্ভধারিণী মা হিসাবে আমি বুঝতে চাই না। আমি তোমাকে যেভাবে চলাতে চাই, দেখো, তোমার জীবনে এখনো অনেক দিন বাকি পড়ে আছে। আর তুমি যদি এখনো অন্যের সংসার করতে চাও তাও পারো, আর তা যদি না হয়, তাহলে আমার সঙ্গে তুমি যেভাবে আমি চলতে বলবো, আমি যখন যেটা বলবো তাই করতে হবে। তা আমি তখন বললাম যে কি ব্যাপার, ছেলে বলে কি, তার আসলে উদ্দেশ্যটা কি দেখি তো। তাই বললাম আচ্ছা, সবই ঠিক আছে, তাহলে তুমি কি করতে চাও বলো। তখন বলতেছে যে দেখো, তোমাকে এইভাবে দিনের পর দিন একা দেখে আমার আসলে ভালো লাগে না। তো তুমি যদি আমার কথা মতো চলো, তাহলে আমারও হতো, তোমারও হতো। তখন আমি বললাম যে দেখো বাবা, তুমি আমার মানে গর্ভধারিণীর ছেলে না হলেও তুমি তো, তোমাকে তো আমি ছেলেই ভেবে মানুষ করতেছি, আর আজ তোমার মুখেই এত বড় কথা। সিসি, এইটা আসলে আমি তোমার কাছে আশা করিনি। তুমি এইরকম কথা বলতে পারো না। তোমাকে কি আমি এইরকম আদব কায়দায় সুশিক্ষিত করে মানুষ করতেছি, আর এইটার প্রতিদান দিচ্ছ তুমি? তুমি আমার হয়ে আমাকেই এভাবে করতে যাচ্ছ। তখন ও বলে যে না, তোমার এই জীবন জীবন সবকিছু দেখে কেন যেন আমি মানে বিস্ময়কর, আমি অবাক। আমার বাইরের আর কোনো কিছু পছন্দ হয় না, তোমাকে আমার খুব ভালো লাগে। তো তুমি যদি আমার কথা মতো চলো, তাহলে তোমার কি হতো না, আমারও হতো। যেহেতু তুমি এই সংসার ছেড়ে বা আমাকে ছেড়ে, এই বাবার এই মাটির বিটা ছেড়ে তুমি যেহেতু আর কোনো বিয়ে শাদী করবে না, সেক্ষেত্রে তো তোমার কোন একটা কিছু জীবনে প্রয়োজন। আমাকে সে অনেক রকম ভাবে মোটিভেটেড করে বোঝানোর চেষ্টা করলো। কিন্তু এক পর্যায়ে একদিন দুই দিন আমি ভাবতে শুরু করলাম, ভাবতে ভাবতে দেখি তারপরে ওর চলাফেরা তাকানো অনেক কিছু কেমন যেন আমার কাছে লাগতো। মানে খুবই আমি অবাকজনক। এটা আসলে যা কাউকে বলার মতো না। তো আমি এক পর্যায়ে কেমন যেন আমার মনটা একটু নরম হলো। তারপর দেখলাম যে দেখি ওই আগে কি করে। তো হঠাৎ একদিন দুপুরবেলা আমাকে বলতেছে যে শোনো, আমি তোমাকে সেদিন যে একটা অফার করলাম, তুমি কি ডিসিশন নিলে? তখন আমি বললাম যে দেখো, তোমার যা ভালো হয় তুমি তাই করো, আমার আর কোনো কিছু নেই। তবে পাড়ার মানুষ যেন এগুলা না যায়, এলাকার মানুষ কেউ যেন এটা না বোঝে। তখন ও একটু বুঝতে পারলো যে নিশ্চয়ই আমার সম্মতি আছে। তখন ও সাহস করে
আমাকে কাছে ডাকলো, ডেকে বলতেছে যে দেখো, এতদিন অজানা অচেনায় আমি তোমাকে মা ডেকে আসছি, আজকের পর থেকে কখনোই আমি তোমাকে মা বলে ডাকবো না, কারণ তুমি আমার গর্ভধারিণী মা নও। আমার মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তারা গরিব, তাই তোমাদের তোমাদের কাছে আমাকে তুলে দিয়েছিল লালন পালন করার জন্য। কারণ যে তুমি আমার মা, এখন তুমি আমাকে ছেলে ভাবতে পারো, কিন্তু আমি আর তোমাকে মা ভাবছি না। আর এখন তোর কাছ থেকে যেটা চাইবো তুমি দেবে কিনা তাই বলো। তখন আমি বললাম যে ঠিক আছে, আমার এই গভীর এত সুন্দর জীবন যৌবন আমার তো সবই বৃথা যাচ্ছে, তোমার বাবা তো দুনিয়া ছেড়ে চলেই গেল, তো তুমি যখন এত করে চাইছো ঠিক আছে তাই হবে। তো আমি আসলে তার কথায় মত পোষণ করলাম যে ঠিক আছে। তো ও তখন বলতেছে ঠিক আছে, আজকে কিন্তু তাহলে আমি যখন রাত্রে বাসায় ফিরবো আর আলাদা নয়, তুমি আর আমি এক বিছানায় এক রুমেতেই ঘুমাবো, ঠিক আছে? তখন আমি বললাম যে ঠিক আছে, ঘুমাবে, তবে একটা সত্য। তখন ও বলতেছে যে কি সত্য? তো বলতেছে, আমি বললাম যে দেখো, আহ তোমার আর আমার যখন এটা হয়ে যাবে তখন কিন্তু তুমি আর আমার রুমে থাকতে পারবে না, তুমি তোমার রুমে চলে যাবে, আমি আমার রুমে। কারণ বাই চান্স কেউ যদি এটা জেনে যায় বা বুঝে যায় তাহলে কি হবে? এই সংসারে কি থাকা হবে আমার না তোমার হবে বলো? সমাজের মানুষ এই নিয়ে বিচার বৈঠক করবে নানান রকম ভাবে, মানে মান সম্মানের কিছু থাকবে না, এই ধরনের কোনো ভুল কাজ করো না বাবা। তখন ও বলতেছে যে ঠিক আছে। তো ও রাত্রে এসে ঠাট্টা করে আমাকে গেটের ঘর থেকে বলতেছে যে রত্না, রান্না বান্না কি হয়েছে? তখন আমি বললাম যে বাবা, মনে হচ্ছে আমার বাবা এসে আমাকে ডাক দিল। তাই বললাম যে হ্যাঁ, হাসতে হাসতে বললাম যে হ্যাঁ, রান্না বান্না হবে না কেন, হয়েছে, তুমি আসো খেয়ে নাও। তো যাই হোক, ঠাট্টা করতে করতে যাই হোক, বাইরের থেকে মনে হয় কিছু একটা নিয়ে আসছিল আমার জন্য, বোঝেনি তো। আসলে সেদিনকে আমার ওর ওই যে প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি, ও খুশিতে আসছে যে আজকে হবে। তো তারপরে যাই হোক, খাওয়া দাওয়া করলাম, করে রাত যখন 11টা বাজে, আমি আমার রুমে, ওকে না ডেকেই আমি আমার রুমে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দেখি যে ও ওই রুম থেকে ওর বালিশটা নিয়ে এসে আমার ঘাড়ের উপর ফেলে বলতেছে যে ঠিক আছে নাও, আজকের থেকে আমরা এখানেই থাকবো। তো যাই হোক, 2 দিনই শুলাম, শুয়ে গল্প, সেই গল্প আসলে আমাদের মনের মধ্যে তো একটু লজ্জা কাজ করতেছিল যে কোনোদিন আসলে যা হবার না তা আজকে হতে যাচ্ছে। তারপরে লাইটটা বন্ধ করে দিলাম। আমার আবার ওই গরমের দিনে মানে ফ্যান ছাড়া একদম ভাল লাগে না। তো ও বলতেছিল যে এত জোরে ফ্যান চালাও কেন, শব্দ বিরক্তিকর। তাই বললাম যে দেখো, আমি এত স্বাস্থ্যবান মোটা মানুষ, আমার আসলে ফ্যান ছাড়া হয় না, মানে। তো তারপরে যখন ও শুরু করলো, যাই হোক, ওই রাত্রে মানে 2টা পর্যন্ত সে 2বার এটা থাকলো। মানে খুব ইয়ে করে, মানে ওর বাবাও এইভাবে কখনো এইরকম করেনি, মানে সুন্দরভাবে, চ্যাংড়া মানুষ তো, আর সুন্দরভাবে আমার খুব ভালো লাগলো। থাকলো, করার পরে যাই হোক, মোটামুটি সেদিন থেকে আমাদের জীবনযাত্রা একটু উল্টো দাঁড়ালো, ঘুরলো এভাবে। ওরা আমার দিনের পর দিন চলতে থাকলো। তো বন্ধুরা, তোমরা আসলে ইতিহাসের পাতা এইভাবে পড়ছো না শুনছো কারো কাছ থেকে, এটা আসলে আমি জানি না। তো একটা এতিম বাচ্চাকে যখন আমি আমার নিজের ছেলের দাবি করে, তাকে আমার সন্তানাদি হতো না, তাকে সন্তান মনে করে এই যে এত আদব কায়দার সাথে লেখাপড়া করায়, চোখ ফুটায়, শেষ অবধি তার কাছ থেকে আমি কি পেলাম, এইটাই আজকে আমি তোমাদের শেয়ার করলাম। তারপর থেকে আমি আসলে পরিস্থিতির শিকার, ওকে দিনের পর দিন এটা মন ভরে দিতে থাকলাম, আর ও নিতে লাগলো। ও আমাকে বলে যে কোনোদিন আমি আর বিয়ে শাদী করবো না, আমাদের এভাবেই চলবে। তো এইভাবে চলতে থাকলো, আমারও এইভাবেই চলতে থাকলাম। আমিও শ্বশুর বাড়ির স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আর কোথাও গেলাম না। তো তোমরা যদি এই ধরনের কোনো দিন কিছু জেনে থাকো, ইতিহাসের পাতায় বা শুনে থাকো, বা তোমাদের যদি জানা থাকে, বা আমার এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নিও। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি শোনাতে চলেছি খুবই মজার একটা কাহিনী, তোমরা একদম স্কিপ করবো না, সম্পূর্ণ শুনতে থাকো, তাহলে খুবই মজা পাবে। আর শেষ অবধি শুনলে যে তোমাদের কি হবে এটা আমি তোমাদের আগেই বলতে চাচ্ছি না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমার আজকের সেই আকর্ষণীয় গল্পটি। তো বন্ধুরা, আমার নাম উর্মিলা,
আমি ভার্সিটিতে পড়াশোনা করতাম। পড়াশোনার ফাঁকে কোন সময় যে আমার অনেকটা বয়স পেরিয়ে গেল কখনো বুঝতেই পারিনি। তো আমার ফ্যামিলিও ছিল শিক্ষিত ফ্যামিলি। তো তারা আসলে আমার বিয়ের কোনো ব্যবস্থাই করেনি। আসলে আমি পড়াশোনা করতেছিলাম, তো এই জন্য তারা কখনো এই সম্বন্ধকে প্রাধান্যই দেয়নি যে আমি তাদের মেয়ে, আমাকে বিয়ে শাদী দিতে হবে। তাদের উদ্দেশ্য ছিল উর্মিলা যেন অনেক সুশিক্ষিত হয়ে বড় ধরনের একটা চাকরি বাকরি করে। তারপর যাই হোক, আমি এই বয়সে একটা চাকরিও পেলাম, মানে একটা কলেজের প্রফেসর হলাম। তো চাকরি বাকরি করতে করতে একসময় বাবা মা একটা ইঞ্জিনিয়ার দেখে আমাকে বিয়ে শাদী দিল। কিন্তু বিয়ে শাদী করার পরে সেই সংসারে যে যাই হোক, সেও ইঞ্জিনিয়ার চাকরি করতো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইডে চাকরি করতো। তা আমার কাছে থাকতো না। ওই 3 মাস 2 মাস বাদে বাদে বাড়িতে আসতো, তার সঙ্গে আমার সাক্ষাৎ হতো। আর আমিও হচ্ছে কলেজে শিক্ষকতা করতাম। তো দুইজন যাই হোক বেশি সময় ফাঁকে ফাঁকে থাকতাম, কাছে খুব একটা থাকতাম না। তো এইভাবে চলতে চলতে অনেক সময় পেরিয়ে যাওয়ার পরে সে আমাকে হঠাৎ একদিন প্রশ্ন করলো, উর্মিলা, আসলে এতদিন তোমার সঙ্গে সংসার করছি, তুমি আমাকে আজ পর্যন্ত একটা সন্তান দিতে পারলে না। তো আসলে ডাক্তারের কাছে যাই দেখা উচিত, সমস্যাটা তোমার না আমার। তো আমি আসলে তার সাথে একমত হয়ে দুজনেই মেডিকেলে গেলাম, যাই হোক দুজনে ট্রিটমেন্ট করলাম। তো দেখি আসলে সমস্যাটা ওনার, সমস্যাটা আমার না। তারপরে যাই হোক আমার হাজবেন্ড আমাকে বললো যে আসলে তো এখন কি করি, সমস্যাটা তো আমার। আসলে অনেক বয়সে বিয়ে করলে যা হয় আর কি, বিয়ের একটা বয়স থাকে বন্ধুরা, সেই সময়টা পেরিয়ে গেলে সংসার জীবনে অনেক ঝামেলা। আসলে সেটা আসলে তোমাদের এটাই বোঝাতে চাইছি। তো তাহলে সেদিন থেকে বুঝে গেলাম যে কোনোদিন তার আর আমার কোনোদিন সন্তানাদি হবে না তার সঙ্গে সংসার করতে গেলে। কিন্তু প্রত্যেকটা মেয়েরই জীবনে, বিয়ে দাম্পত্য জীবনে একটা স্বপ্ন থাকে, সেটা ছেলে হোক মেয়ে হোক, একটা সন্তানাদির শখ থাকে। সেটা আমার মনে হয় আর কোনোদিন পূরণ হবে না। তো যা কি করি কি করি, তে আমার বাবা মাকে আমি বুঝলাম। তো বাবা মা তারা তারা আসলে আমাদের পরামর্শ দিল যে আমার একটা বোনের ছোট ছেলে ছিল, তো ছেলেটাকে আমাদের কাছে, মানে তারা প্রস্তাব দিল যে তোমরা নিয়ে এটা পুষতে পারো, কারণ তার 3টা ছেলে। ছোট সন্তানটা আমাদের কাছে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। আমি আমার হাজবেন্ডকে বললাম, তা হাজবেন্ড বললো যে ঠিক আছে, নেও, নিয়ে নিজেদেরই আত্মীয়দেরই ছেলে ওটা মানুষ করে আমরা আমাদের বলে চালিয়ে নেব। যাই হোক, এই প্রস্তাব ছেলেটাকে আনলাম না, কিন্তু এই প্রস্তাবে দুজন রাজি থাকলাম। থাকার পরে তখন চিন্তা করলাম যে আসলে যতই আমার বোনের ছেলে হোক, একদিন সে যখন জেনে যাবে যে তার বাবা মা সঠিক পরিচয়টা কি, সেদিন হয়তো আমাকে আর এই মায়ের বা আমার হাজবেন্ডকে বাবার সম্মান তার কাছে হয়তো নাও থাকতে পারে, তাদের কাছে চলেও যেতে পারে। এই ভেবে তখন একটা চিন্তা ভাবনা করলাম যে নিজের বলে একটা কিছু করার দরকার। তখন আমার আসলে কলেজ লাইফের একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে সবুজ। তো সবুজকে বললাম যে সবুজ, দেখ দোস্ত, আসলে আমরা তো একসাথে পড়াশোনা করছি, আমার দাম্পত্য জীবনে এসে এইরকম সমস্যা হয়ে গেল। তোর দোলা ভাইয়েরও আসলে এরকম সমস্যা, তার দ্বারা কোনোদিন আমাকে এরকম কোনো কিছু দিতে পারবে না। তো এখন সবুজ বলতেছে যে আসলে দেখ, এইটার সলিউশন একটাই আছে, সেটা হচ্ছে কারোর থেকে টুক করে নিয়ে বুঝাইতে হবে স্বামীকে যে তোমার দ্বারাই আল্লাহ পাক দিছে, এইটা যদি পারোস তাহলে পারে আমাকে ডাক, আমি এসে নাই তোকে এটা দেখবো চেষ্টা করে। তখন আসলে আমি এটা স্বামীর সঙ্গে পরামর্শ করলাম যে আচ্ছা, ডাক্তার মনে হয় তোমাকে ভুল ডিসিশন দিছে, তুমি আসলে ঠিকই আছো, তুমি বারবার ট্রাই করো। মানে স্বামীকে এটা বুঝতে দিলাম না যে আসলে আমি তো তার বলে যেহেতু চালাবো, তাহলে তাকে তো এই সমস্ত ভুল ধারণাই দিতে হবে। তো যাই হোক, স্বামী বলতেছে যে কি জানে, উপর আলাই জানে, যাই হোক চেষ্টা করতে থাকি, মানুষের 10 বছর পরেও তো সন্তানাদি হয়। তো যাই হোক বাসা বাস, আমি তার কাছ থেকে এটা আসলে এড়িয়ে গেলাম। তারপরে সবুজকে আমি বললাম যে আমার হাজবেন্ড ও 2 মাস 3 মাস পর পর বাড়িতে আসে, দেখ দোস্ত তুই আমাদের বাড়িতে একটু আসবি। তখন সবুজ বলে যে হ্যাঁ আমি অবশ্যই আসবো, যেহেতু তুই আবার একটা ভালো কাছের বান্ধবী, এতকাল একসঙ্গে লেখাপড়া করে আসতেছি, আর এই বয়সে যদি তোকে একটু উপকার করতে না পারি তাহলে কেমন হয়। তারপরে সবুজ যাই হোক আমাদের ফ্যামিলিতে আসা যাওয়া 2-1 দিন করতে করতে তারপরে আমি সবুজের সঙ্গে ওইটা দারুণ ভাবে করলাম, করে সবুজের কাছ থেকে মানে একদম পেট বানিয়ে নিলাম। নেওয়ার পরে আমার হাজবেন্ড মানে 3 মাস পরে বুঝতে পারলো এটা যে আসলে আমি সন্তান সম্ভাবনা। তখন আমাকে বললো যে কি ব্যাপার উর্মিলা, তোমার এই অবস্থা কেন? তখন আমি বললাম যে শোনো,
একটা খুশির খবর আছে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কিছু বলিনি। তুমি এই যে গত মাসে এসে কয়েকটা দিন যে করলে না, যেভাবে দারুণ ভাবে তো ডাকছিলে, সেটার থেকে তার হয়েছে খুশির সব খবর। মিষ্টি খাওয়া তুমি আমাকে। তখন আমার হাজবেন্ড মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ একটা, তার মুখের দিকে তাকাই আমি অবাক হয়ে গেলাম। তারপরে সে আমাকে বলতেছে, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে সারপ্রাইজ, তুমি আমাকে সারপ্রাইজ দিছো, তোমাকে আমি এর জন্য বড় কিছু একটা গিফট করব। তারপরে যাই হোক, সে এসে ওর উপরে থাকলো টাকলো কয়েকটা দিন, তারপরে আবার সে তার কর্মস্থলে চলে গেল। কিন্তু সবুজের সঙ্গে কন্টিনিউ আমার থাকতে থাকতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। সবুজ আমাকে এত সুন্দর করে এটা করতে থাকলো, মানে চিৎকার ঠুফর এত সুন্দর করে আমাকে চালাইতে লাগলো দিনের পর দিন। বন্ধুরা, তোমাদের কি বোঝাবো, আমি যেন ওর সাথে থাকতে থাকতে আমার হাজবেন্ডকে এক পর্যায়ে আমি ভুলে যেতে থাকলাম। হাজবেন্ডের উপর থেকে একটা আমার মায়া উঠে যেতে লাগলো, ওর সঙ্গে যেন আমি অ্যাডজাস্ট হয়ে গেলাম। তারপরে সবুজ আমাকে বলতেছে, দেখ উর্মিলা, আমি আসলে জীবনে বিয়ে শাদী করিনি, আর তোর এই হাজবেন্ড তোকে জীবনে কখনো এরকম করে সুখী করতে পারবে না, আর এই হাওলাত নিয়ে কতদিন তুই চলবি বল? তার চেয়ে এখনো সময় আছে, যেহেতু তোর সন্তানাদি হয়নি, আর আমার এটা তো তুই চাইলে ওকে আলাদা করে আমার সঙ্গে চলে আসতে পারিস। তখন আমি আসলে ভাবতে থাকলাম যে আসলে সবুজ যে প্রস্তাবটা দিল কত তো রাইট। এদিকে অনেক বয়সও হয়ে গেছে, তারপরে যে নাদুস নুদুস মোটা মেয়ে আমি, আর আমার হাজবেন্ড একটু হ্যাংলা পাতলা, মানে ওর সঙ্গে আমার অ্যাডজাস্ট হয় না। শুধু ও ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করে, এইটা ওর কোয়ালিফিকেশন, তাছাড়া এমন কোনো কিছু ভালো ছিল না। তারপরে হ্যাঁ, হঠাৎ একদিনকে আমি হাজবেন্ডের সঙ্গে দুই কথা বেঁধে বেঁধে উঠে, মানে আচরণটা ভালো হচ্ছিল না, আমি একটু ট্রাই করতেছিলাম ওর সঙ্গে। এরকম করতে করতে ও আমাকে বলে যে তুমি যদি আমার সঙ্গে না থাকো, তুমি তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো। তো আমি তখন আর সুযোগ পেয়ে টাস করিয়া না হা না কোনো জবাব না দিয়ে সোজা গাটি গুটি ফেদে বাপের বাড়িতে চলে আসছি। হাসে, মানে আমি ওই অবস্থায় সবুজের সঙ্গে হঠাৎ করে একটা ওকে মানে পরিষ্কার করে কাগজপাতি পাঠিয়ে দিলাম, দিয়ে সবুজের সঙ্গে চলে গেলাম, যে কাজী অফিস থেকে বিবাহ করে সবুজের সঙ্গে সংসার শুরু করলাম। তো যতই হোক, মানুষ যত কটু কথা বলুক, এটা আমার কোনো ম্যাটার করে না আসলে। আমি এই শুরু জীবন থেকে এখনো সামনে কতটা দিন পড়ে আছে, এই দিনগুলো যে সুখে শান্তিতে কাটাবো এরকম কোনো ব্যবস্থাই ছিল না, এটা নিজেরই করতে হবে, তাই করলাম। তো সবুজের সঙ্গে দারুণ ভাবে সংসার করতে লাগলাম। সেই ঘরে একটা ছেলে সন্তান হলো। তো তারপরে ছেলে হওয়ার পরে ছেলেকে বড় করে সুশিক্ষিত করে বড় করলাম। তো এক পর্যায়ে সবুজ এমন একটা সময় দুনিয়া ছেড়ে চলে গেল, হয়তো এটা পাপের প্রায়শ্চিত্তর। কারণ একজনের ঘর থেকে ও যখন আমারে নিয়ে গেছে নিজের সংসার করার জন্য, আসলে ওইটা আমাকে বুদ্ধিটা দিছিল। এটা উপর আল্লাহরই হয়তো চাওয়া হতে পারে। ওর একটা বড় ধরনের অসুখ হলো, ও দুনিয়া ছেড়ে চলে গেল। তারপর আমি আমার ওই ছেলে সন্তানটা দিয়ে একদম মানে একা হয়ে গেলাম। তো যাই হোক, আমার একটা পথ ছিল, যেহেতু আমি কলেজে চাকরি বাকরি করতেছিলাম, সেটার উপরে চলতেছিলাম, ছেলেটাকে মানুষ করলাম। তো ছেলেটা বড় হয়ে যাওয়ার পরে, আর ছেলেটাও সে সময় কলেজে পড়াশোনা করতো, আমার পেটের সন্তান। তো এক পর্যায়ে ছেলেটা আমাকে বলতেছে যে মা, আসলে বাপও চলে গেল, তুমি, আমি বিগত জীবনে শুনছি যে এই জীবনে তুমি দুইটা সংসার করলা, কেন? তো আমি আমার সমস্ত ইতিহাস তাকে খুলে বোঝালাম যে বাবা এইরকম এইরকম। তো বলতেছে যে মা, তুমি তো এখনো রূপশ্রী, অনেক রূপসী, অনেক সুন্দরী, তো কিসের জন্য তুমি এই সংসারে এইভাবে পড়ে আসছো? একটা বিয়ে শাদী করে ফেলো, আমি তো এখন বড় হয়ে গেছি, আমার দায়িত্ব আর তোমাকে রাখতে হবে না। তখন আমি আসলে দেখলাম যে তা কি করে হয়, আর কয়টা চেঞ্জ করব, এই বয়সে দুইটা করে ফেললাম। তখন আমি বললাম যে বাবা, আমি তোমাকে নিয়ে সারাটা জীবন থাকতে চাই। তখন আমার ছেলে মানে 2-4 দিন এরকম চুপ করে থেকে হঠাৎ করে বলে উঠতেছে, আচ্ছা তাই যদি থাকো, তাহলে আমিও বিয়ে শাদী করবো না। আমি তোমার ছেলে হয়ে তোমার এত কষ্ট আর কত দেখবো? তুমি এই যে চাকরি বাকরি করে আমাকে চলাচ্ছ, তারপরে আমিও এখন কলেজে পড়াশোনা করতেছি, সাবালক হয়ে গেছি, তাহলে তো তোমার কোনো না কোনো উপকার আমি নিজেই করতে পারি। তখন আমি আসলে রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম যে আমার ছেলে আমাকে এইরকম কথা বললো কেন, সে আমাকে কি উপকার করতে পারে। তখন একদিন আমি ছেলেকে বললাম যে বাবা শোনো, তুমি আমাকে কি উপকার করতে চাইছো বলো তো? আমাকে সংসার করতে বলো, আমি সংসার করতে চাইলাম না, তাহলে তুমি কি উপকার করবা? তখন আমার ছেলে, আমার আপন ছেলে, আমাকে বলতেছে যে মা শোনো, আসলে আমি তো জানি যে আজকে এতদিনে বড় হয়েছি বুঝিনি, কিন্তু এখন আমার মনে হয় যে কোনো মেয়ের সংস্পর্শে যায় বা কারোর সঙ্গে এটা করি, তো সেই বয়সটা আসলে আমার হয়েছে। তো ইতিপূর্বে তুমি এতগুলা দিন পার হয়ে আসতেছো, আমার বাবাও চলে গেল, তা তুমি একা একা কিভাবে আছো? আমি বললাম
যে বাবারে তুমি আমার ছেলে, তোমাকে আমি এই কথাটা কি করে বলবো, ওই বেগুনের ভরসায় হাসি আর এটা ওটা হাত দিয়ে ইয়ে করে দিই, কি করব বলো? তখন আমার ছেলে মুসকে হাসি দিয়ে বলতেছে যে ওসব কি দরকার ছিল, আমারও তো মাঝে মধ্যে কষ্ট হয়, তা আমার সঙ্গে এগুলা করলে তো আর এটা মানুষ বুঝতো না মা। তখন আমি বললাম যে কি বললে তুই, এইটা তোর মুখ দিয়ে বেরোলো, আমি না তোর মা? কোন লজ্জায় তুই আমাকে এটা বললি বল? তখন আমার ছেলে বলে না রে মা, আমি তোমাকে বলছি, অন্য কারো কাছে তো এটা বলিনি যে কেউ কৈফত করবে তোমার কাছে। তুমি আমাকে মারলো তুমি, শাসন করলো তুমি, যা বলো তুমিই বলো, তোমার মধ্যেই তো থাকবে, তুমি আমার মা না? তখন আমি বললাম যে আসলে ছেলে বড় হয়ে গেছে তো এখন চালাক হয়ে গেছে। আমি বললাম যে আচ্ছা তাহলে ঠিকই আছে, তুই বলছিস ভালো কথা, আমি একটু ভেবে দেখি। তারপরে চিন্তা করলাম যে আসলে যখন রাত আসে না, আমার আসলে ওই সমস্ত করতে মন চায়, মনে হয় যদি আসলে আমার হাজবেন্ডের মধ্যে কেউ আমার পাশে থাকতো। এত সুন্দর যৌবনালা মেয়ে আমি, এত উঢল, মানে সারা জীবন এভাবে সুশিক্ষিত পরিবারে আমি বড় হয়েছি, আমার কোনো মানে আগা বিঘা আসলের উপরে যায়নি, কোনো জুলুম অত্যাচার যায়নি আসলে, তো কত সুন্দরভাবে আমি বড় হয়েছি। আর এখন আমার ছেলে এটা আমাকে দিতে যাচ্ছে, তাহলে তো এই সুযোগটা হাতছাড়া করাই যাবে না। তারপরে পরের দিনকে ছেলের পড়ার টেবিলে যাই বললাম যে বাবা শোনো, তুমি কি করতে চাইছো বলো তো সত্যি করে। তখন বলতেছে দেখো কি মিনা, আমি ওই আলাদা রুমে আর থাকবো না, তুমি আর আমি এক জায়গায় থাকবো, যা হয় হবে, আমি তোমাকে করতে চাই। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি যদি করতে চাও তাহলে কিন্তু আমাকে বাবু দিতে হবে, পারবা তুমি? তোমার কোনো বাবাই আমাকে জীবনের সন্তানাদি দিতে পারলো না। তারপরে আমার ছেলে হেসে দিয়ে বলতেছে যে আরে থাকতে থাকতে যেটা হয় হবে, যা হয় হবে, তুমি এই চিন্তা করো কেন? আমি কি সবার মতো এরকম বাজে অপয়া নাকি? হ্যাঁ। আমার ছেলের কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা। তারপরে আমার ছেলে আমার গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে একদিনে পড়ে থাকে, মানে কত যেন ওরা আমি পছন্দের মেয়ে। আমাকে সাজতে বলে, আমাকে বলে যে এই সমস্ত খুলে ছোট এটা পরে আমাকে দেখাও তো, আমিও সেদিন থেকে তাই দেখাতে শুরু করলাম। আমার সুরুল যুক্ত মেদ যুক্ত সবকিছু মানে ও দেখিয়ে মুগ্ধ হয়ে গেল। তারপরে ও আমাকে জড়িয়ে ধরে এত সুন্দর করে ঠোঁট মুখের মধ্যে নিয়ে যাই হোক আদর করতে থাকলো, এটা খাইতো, মানে আমার খুবই ভালো লাগতো। ওদিকে আমার যে কি হতো কিছুক্ষণ পরে ও টেস্ট করতো হাত দিয়ে, যাই হোক। তারপর থেকে ও আমাকে এত সুন্দর করে যে করতো না, মানে খুব দারুণ ভাবে আমাকে দিত, আমার খুব ভালো লাগতো। তারপর থেকে ও আমাকে নিয়মিত ভাবে এটা করতো, মানে চিৎকার টুফুন্নি যেভাবে খুশি, প্রতিটা রাত আসলে যেন ও আর আমি আনন্দ মেতে উঠি, এত সুন্দরভাবে ওর আমার জীবন চলতে লাগলো। তারপরে ও আমাকে এক পর্যায়ে বলতে থাকে কি, তুমি যদি চাও মা, বছরে বছরে তোমাকে আমি উপহার দিব, তুমি দেবা? তখন আমি বললাম যে আসলে সন্তান তো জীবনে ওর বাবা একটা চায় যে পাইছি, আর ওইটা তো দিতেই পারলো না। তখন ওকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই আমাকে দিবি, আর মানুষ যা বলে বলুক সেটা আমি মানে আমি সেরে নেব। তারপর থেকে ও আমাকে পরপর দুইটা সন্তান দিল, আর আমাকে এত সুন্দর করে এত আইটেমে ও আমার সঙ্গে আচরণ করতো, এমন ভাবে দিত না, আমার যে কি যে ভালো লাগতো, মানে এক রাতে দুবার তিনবার ছাড়বার নেই, আমাকে ছাড়তোই না। ইয়াং ছেলে বোঝই তো, তারপরে সুন্দরী মা, হ্যাঁ। এটা বলে তো একটা কথা আছে। তো যাই হোক, ওরা আর আমার জীবনটা এইভাবে সুন্দরভাবে চলতে থাকলো। অযথা আমার এই জীবনে পড়াশোনা করতে গিয়ে কলেজে প্রফেসরি করতে গিয়ে দুইটা স্বামীর সংস্পর্শে আমার যেতে হলো, আর শেষ পর্যন্ত নিজের ছেলের হাতে আমার জীবনটা চলতে থাকলো। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, উর্মিলার জীবনে যা ঘটে গেল, এরকম যদি তোমাদের জীবনে কারোর ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের যত্ন নেবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।